এতদিন পরে শিকারে এলাম, আর আশেপাশে কোনো প্রাণীকে দেখছি না। বনের সব প্রাণীরা কোথায় গিয়ে লুকিয়েছে কে জানে। মহারাজ, পশ্চিম দিকে চলুন, ওপাশে হরিণদের আনাগোনা দেখা গিয়েছে। বেশ, তবে পশ্চিমেই চলো। আনন্দনগর রাজ্যের রাজা সেলিম। রাজা সেলিমের বীরত্ব আর সাহসের ব্যাপারে সকলেই জানত। রাজা সেলিম শিকার করতে খুব ভালোবাসত, তাই আনন্দনগর রাজ্যের সেনাপতি এবং প্রিয় বন্ধু মুরাদকে নিয়ে প্রায়ই বেরিয়ে পড়ত শিকারে। মহারাজ, ওই যে দেখুন, একটি হরিণ ঘাস খাচ্ছে, এটাই সুযোগ। সেনাপতি মুরাদের কথা শোনার পর রাজা সেলিম ঘাস খাওয়া সেই হরিণকে লক্ষ্য করে এবং তাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করে, আর সেই তীর গিয়ে হরিণের পায়ে লাগে। যাক, শেষমেশ একটা হরিণ শিকার করা গেল। চলো সেনাপতি, ওটার কাছে যাওয়া যাক। রাজা সেলিম আর সেনাপতি মুরাদ এরপর সেই হরিণটির কাছে গেল। হরিণটি কাঁদো কাঁদো চোখে কথা বলে ওঠে। মহারাজ, দয়া করুন, দয়া করে আমাকে মারবেন না। আমার ছোট ছোট বাচ্চা আছে, আমি মারা গেলে আমার বাচ্চারা যে এতিম হয়ে যাবে, তখন হিংস্র বাঘ আমার বাচ্চাদেরকে যে খেয়ে ফেলবে। দয়া করে আমাকে ছেড়ে দিন। হরিণের কথা শুনে রাজা সেলিমের অনেক মায়া হয়, আর সে মনে মনে বলে, সত্যি তো, হরিণটি না থাকলে ওর সন্তানদের কি হবে? আমি আর রানী তো বিয়ের এত বছর পরেও সন্তানের মুখ দেখলাম না। আর যে মায়ের সন্তান আছে তাকে তার সন্তানের থেকে আলাদা করে দেওয়ার মানেই হয় না। এ কথা ভেবে রাজা সেলিম মুরাদকে বলল, সেনাপতি, দ্রুত হরিণটির পায়ের ক্ষততে কোনো ঔষধি লাগিয়ে দাও, যাতে করে দ্রুত হরিণটি সুস্থ হয়ে ওঠে। আর হরিণটি যেখানে থাকে সেখানে গিয়ে হরিণটি আর হরিণটির বাচ্চাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়ে এসো, যাতে করে যতদিন হরিণটি সুস্থ না হয়ে ওঠে ততদিন আরাম করে খেয়ে বেঁচে থাকতে পারে। আপনার যা ইচ্ছে মহারাজ। রাজা সেলিমের মহানুভবতা দেখে হরিণটি বলে উঠল, মহারাজ, আমি আপনার মহানুভবতায় খুব খুশি হয়েছি। আমি আপনাকে আশীর্বাদ করছি, খুব তাড়াতাড়ি আপনি একসাথে দুজন সন্তানের বাবা হবেন, আর তাদের একজনের শরীর দিয়ে সব সময় সোনালী আভা ছড়াবে এবং অপরজনের শরীর থেকে রূপলি আভা ছড়াবে। সত্যি বলছো হরিণ? আমিও পিতা হতে পারবো? আমি যে অনেক বছর ধরে এ দিনটার অপেক্ষায় করে এসেছি। আমি তোমাকে আশীর্বাদ করলাম, বাকিটা বিধাতার ইচ্ছা। এরপর কেটে যায় বেশ কিছুদিন। আনন্দনগর রাজ্যের রানী চন্দ্রা একদিন রাজা সেলিমের কাছে এসে বলে, মহারাজ, সন্তানের মুখ দেখার জন্য আর কত সময় অপেক্ষা করতে হবে আমাদের? প্রাসাদের দাসদাসীরাও আজকাল আমাদেরকে নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে। এত অপমান যে আমি আর সইতে পারছি না। মহারানী নিজের দুঃখের কথা বলে কাঁদতে থাকে, আর কাঁদতে কাঁদতে এক পর্যায়ে জ্ঞান হারিয়ে পড়ে যায়। এ কি মহারানী? মহারানী চন্দ্রা, কি হলো তোমার? দাসী, কে কোথায় আছো? দ্রুত হেকিমকে খবর দাও। মহারানী চন্দ্রাকে বিছানায় শুইয়ে দেয়া হলো। হেকিম এসে মহারানীকে দেখে বলল, সুখবর মহারাজ, রাজ্য জুড়ে উৎসবের আয়োজন করুন, আপনি বাবা হতে চলেছেন। রাজা খুশি হয়ে হেকিমকে একটি গলার হার উপহার দেয়। এরপর কেটে যায় বেশ কয়েক মাস। এরপর একদিন মহারানী জোড়া কন্যা সন্তানের জন্ম দেয়। দুটো কন্যা সন্তান দেখতে একই রকম ছিল। তাদের মধ্যে পার্থক্য ছিল এই যে একজনের শরীর থেকে সোনালী আভা ছড়াতো, আর অপরজনের মধ্য থেকে রূপলি আভা ছড়াতো। মহারানী, আজ আমি খুব খুশি। হরিণ যেভাবে বলেছিল ঠিক তেমনটাই হচ্ছে। আমার একসাথে দুটো সন্তান হয়েছে এবং তাদের শরীর থেকে সোনালী আর রূপলি আভা ছড়াচ্ছে। আমিও ভীষণ খুশি মহারাজ, তবে একটা ব্যাপার যে আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের যে সন্তানের শরীরে সোনালী আভা ছড়াচ্ছে তাকে কিন্তু অতিরিক্ত সৌন্দর্যের কারণে অনেকেই বেশি ভালোবাসবে, আর এতে করে আমাদের অন্য সন্তান কষ্ট পাবে। আমাদের কিন্তু এমনটা হতে দেওয়া চলবে না। আমাদের দুজনকেই সমানভাবে ভালোবাসতে হবে, কারণ ওরা দুজনই তো আমাদের সন্তান। তুমি ঠিকই বলেছ, আমি ওদের নামও ভেবে ফেলেছি। আমার এক সন্তানের নাম হবে সোনালী আর অপর সন্তানের নাম হবে রূপলি। বাহ,
ভারী সুন্দর হয়েছে নামগুলো। এরপর থেকে প্রাসাদে সোনালী রূপলী হেসে খেলে বড় হয়ে উঠতে থাকে। রাজা রানী তাদের দুই কন্যাকে সমানভাবে ভালোবাসতে থাকে। তবে প্রাসাদের দাস দাসী কর্মচারীরা প্রায় সকলেই সোনালীকেই বেশি ভালোবাসত। রাজকন্যা সোনালী, আপনাকে খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ সেনাপতি মশাই। আমি তো জানি আমি সবসময়ই সুন্দর। আর আমাকে কেমন লাগছে সেনাপতি মশাই? এই তো ভালোই লাগছে রাজকন্যা রূপলী। কেন যে রোজ জানতে চাস তোকে দেখতে কেমন লাগছে? তুই কি এটা আশা করিস যে কোনো একদিন কেউ তোকে বলবে যে আমার থেকেও তোকে বেশি সুন্দর লাগছে? তা কেন হবে সোনালী? আমি তো এমনিতেই জানতে চাই। কেউ তো আমাকে কখনোই বলে না যে আমাকে সুন্দর লাগছে, তাই আর কি। সকলের মুখে নিজের প্রশংসা শুনতে শুনতে সোনালী খুব অহংকারী হয়ে উঠেছিল। তার মনে দয়ামায়া কিচ্ছু ছিল না। সে সব সময় নিজের চিন্তাই করত। কিন্তু রাজকন্যা রূপলী সকলের কথা ভাবত। রাজকন্যা রূপলীর মাঝে অনেক দয়ামায়াও ছিল। বাবা, আমি যে স্থানে যাই সেই স্থানে সোনালী আভায় ভরে যায়। আর সে আমি কিনা থাকবো সাধারণ খাটে। আমার জন্য আপনি একটা সোনার খাটের ব্যবস্থা করে দিন। শুধু খাট নয়, আমার কক্ষের প্রতিটা জিনিসই সোনার চাই। ফুলদানিটাও পর্যন্ত যেন সোনার হয়। বেশ সোনালী, তুমি যা চাচ্ছ তাই হবে। রূপলী, তোমার কি ইচ্ছে? তোমার কক্ষেও কি সবকিছু সোনার লাগবে? না বাবা, আমার এখন যা আছে আমি এতেই সন্তুষ্ট। আপনি শুধু আমাকে অস্ত্র চালনা শেখানোর ব্যবস্থা করে দিন। আমি বড় হয়ে আপনার মতো বীর আর সাহসী যোদ্ধা হতে চাই। বেশ রূপলী, তুমি যা চাচ্ছ তাই হবে। ইস, ডং নিজেকে মহান প্রমাণ করতে চাইছে। সোনালী এই কথা বলে সেখান থেকে চলে যায়। আর সব সময় নিজের রূপ সৌন্দর্য নিয়ে ব্যস্ত থাকে। আর ওদিকে রূপলী অস্ত্রবিদ্যায় ক্রমশ পারদর্শী হয়ে ওঠে। দেখতে দেখতে সোনালী আর রূপলী বড় হয়ে ওঠে। এরপর একদিন রাজা বলে, সোনালী, রূপলী, আমি যাচ্ছি সমুদ্র ভ্রমণে। আমার সাথে রূপনগর রাজ্যের রাজা জাহাঙ্গীর আর তার একমাত্র পুত্র রাজকুমার মেহমিদও যাবে। তোমরা কি আমার সাথে যেতে চাও? এ কথা শুনেই রাজকন্যা সোনালী মনে মনে বলতে লাগলো, শুনেছিলাম রূপনগরের রাজ্যের রাজকুমার মেহমিদ দেখতে নাকি ভারী সুদর্শন। আর আমিও দেখতে সবার চেয়ে সুন্দরী। আমার তাই এই সমুদ্র ভ্রমণে যাওয়া উচিত। আমি বিয়ে করব এই রাজকুমার মেহমিদকে। এদিকে রূপলী ভাবতে থাকে, সমুদ্রের খোলা বাতাস, সমুদ্রের বুকে বিভিন্ন রকম প্রাণীদের খেলা, এসব দেখার জন্য হলো আমাকে সমুদ্র ভ্রমণে যাওয়া উচিত। কি ব্যাপার, তোমরা কিছু বলছো না যে? আমি যাব বাবা, আমি অবশ্যই যাব। আমিও যাব বাবা, আমিও যাব। বেশ, সেনাপতি মুরাদ, আমি আমার দুই কন্যাকে নিয়ে সমুদ্র ভ্রমণে বের হব। সমুদ্র ভ্রমণে যাওয়ার জন্য সব রকম আয়োজন করো। জি অবশ্যই মহারাজ। রাজা সেলিম এরপর তার দুই কন্যাকে নিয়ে সমুদ্র ভ্রমণে যাওয়ার উদ্দেশ্যে সমুদ্র পাড়ে গিয়ে প্রস্তুত হয়। আর সেখানে আসে রূপনগর রাজ্যের রাজা জাহাঙ্গীর আর রাজকুমার মেহমিদ। রাজকুমার মেহমিদ সেখানে এসে দাঁড়াতেই মেহমিদের চোখ পড়ে রূপালীর দিকে। আর এদিকে সোনালী রূপলী দুজনের দৃষ্টি পড়ে রাজকুমারের দিকে। রাজা জাহাঙ্গীর, রাজকুমার মেহমিদ, আমার দুই কন্যার সাথে পরিচিত হন। সোনালী আর রূপালী। আমার কন্যারা সত্যি ভীষণ সুন্দর, বিশেষ করে রাজকন্যা সোনালী। রাজকন্যা রূপালী, আপনিও ভীষণ সুন্দর। ধন্যবাদ রাজকুমার। তাহলে চলুন, সময় নষ্ট না করে যাত্রা শুরু করা যাক। এরপর সকলে মিলে জাহাজে উঠে পড়ে আর যাত্রা শুরু করে দেয়। সবকিছু ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করেই ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। সমুদ্রের মধ্যে শুরু হয় ঘূর্ণিঝড়। সকলে সাবধান! সোনালী, রূপলী, তোমরা জাহাজের কিনারা থেকে সরে আসো। ঘূর্ণিঝড়ের বেগ ক্রমশই বেড়ে যেতে থাকে।
আর সেই ঘূর্ণিঝড়ের বেগ সহ্য করতে না পেরে রাজকন্যা সোনালি সমুদ্রে পড়ে যায়। বাবা, রূপালি, বাঁচাও আমাকে। না, সোনালি, বোন আমার। না, রাজকন্যা রূপালী, ভাববেন না, আমি দেখছি কি করা যায়। আমার বোনকে আমাকেই উদ্ধার করতে হবে। এই কথা বলে রাজকন্যা রূপালী সোনালীকে বাঁচানোর উদ্দেশ্যে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে। না রূপালী মা, এ কি করলি তুই? তুইও এই গভীর সমুদ্রে ঝাঁপ দিলি। এখন আমি কি করব? আমি দেখছি। না পুত্র, আমি তোমাকে সমুদ্রে নামার অনুমতি দিতে পারি না। তাছাড়া এই গভীর সমুদ্রে এই ঘূর্ণিঝড়ের মধ্যে কেউ বেঁচে ফিরতে পারে না, তাই আমি তোমাকে কিছুতেই যেতে দিতে পারি না। আমার কন্যারা, প্রাসাদে ফিরে গিয়ে আমি রানীকে কি উত্তর দেব? হায় বিধাতা! রাজা সেলিম কান্নায় ভেঙে পড়ে। অনেকক্ষণ কেটে যায়, কিন্তু দুই রাজকন্যার কোনো খবর পাওয়া যায় না। এতক্ষণ হয়ে গেল, এখনো আমার দুই কন্যা তো ফিরল না। এখন আমি কি করব? কি করব এখন আমি? রাজকুমার মেহমিদ, রাজা জাহাঙ্গীর, আপনারা দয়া করে কিছু করুন। দেখুন মহারাজ, আপনার কন্যাদের প্রাণ রক্ষা করার জন্য আমি আমার পুত্রের জীবন সংকটে ফেলতে পারবো না। তাছাড়া সৈন্যরা তো খুঁজছেই। কিন্তু বাবা, আমার মনে হয় আমার ওদের বাঁচানোর জন্য সমুদ্রে নামা উচিত। ওদিকে রূপালী সমুদ্রের গভীরে সাঁতার কেটে সোনালীকে খুঁজতে থাকে, আর খুঁজতে খুঁজতে সমুদ্রের নিচে থাকা এক সোনালী পাহাড়ের কাছে যায়। আরে, সমুদ্রের নিচে এত সুন্দর পাহাড়, কোনোভাবে সোনালি এই পাহাড়ের আশেপাশে নেই তো? রূপালী এই কথা ভেবে সোনালী রঙের সেই পাহাড়ের আশেপাশেই সোনালীকে খুঁজতে লাগলো। আর পাহাড়ের কাছে এসে দেখলো সেই পাহাড়টি আসলে সোনার পাহাড়। সোনার পাহাড়, আর সোনালির শরীর থেকেও তো সোনালি আভা ছড়ায়। রূপালী সোনার পাহাড়ের আশেপাশে তন্ন তন্ন করে সোনালীকে খুঁজতে লাগলো। আর তখনই সোনালী রঙের এক মাছ এসে রূপালীকে বলল, কি ব্যাপার হে কন্যা, তুমি কি কিছু খুঁজছো? সোনালি মাছ, তুমি কি জানো আমার বোন কোথায়? বোন? কোন বোন? কার কথা বলছো? আমার বোন, ওর শরীর দিয়ে সোনালি আভা ছড়ায়। ও, আমার মতো সোনালি আর সুন্দর দেখতে মেয়ে, ওকে তো সোনার পাহাড়ের শকুনি দত্ত ধরে নিয়ে গিয়েছে। সে কি, আমার বোনকে শকুনি দত্ত ধরে নিয়ে গেল? ও মা, বোঝনি এখনো? সোনালি দত্ত তো চায় সোনার পাহাড়েই থাকুক পৃথিবীর সবটুকু সোনালি রং। ও তাই তো আমাকেও ধরে নিতে চেয়েছিল। আমি বাবা কোনো রকমে পালিয়ে বেঁচেছি। তোমাকে অনেক ধন্যবাদ সোনালি মাছ। তবে কি এবারে আমার বোনকে বাঁচানোর জন্য আমাকে সোনার পাহাড়ের গুহায় প্রবেশ করতে হবে? এই তো, তুমি সঠিক ভেবেছো। তবে সাবধান, শকুনি দত্ত যেন বুঝতে না পারে। পারবে না, আমি চুপি চুপি যাব। এরপর রূপালী সোনালী মাছকে বিদায় দিয়ে সোনার পাহাড়ের গুহা দিয়ে প্রবেশ করে আর দেখে সোনালীকে বেঁধে রেখে শকুনি দত্ত সোনালীকে বলছে, অনেক বছর থেকে আমি তোর মতো একজন কন্যাকে খুঁজছিলাম, যার শরীর থেকে সোনালী আভা ছড়াবে, আর যাকে নিয়ে এই সোনার পাহাড়ের ভিতরে আমি সংসার করতে পারবো। আমাকে ছেড়ে দাও, আমি তোমার মতো কুৎসিত দত্তের সাথে এখানে থাকতে পারবো না। ছেড়ে দাও আমাকে। তোকে কি ছেড়ে দেওয়ার জন্য এখানে এনেছি? সমুদ্রে ঘূর্ণিঝড় সৃষ্টি করেছিলাম আমি। তুই যদি ভেবে থাকিস যে এখান থেকে তুই পালাবি, তাহলে ভুল ভাবছিস। আমি তোকেই বিয়ে করব, আর তোকে এই সোনার পাহাড়ের রানী করে রাখবো। আমাকে তুমি যেতে দাও, দয়া করো, আমার বাঁধন খুলে দাও। সোনালী প্রচুর কাঁদতে থাকে। আর সোনালীকে এভাবে কাঁদতে দেখে রূপালীও ভীষণ কষ্ট পায়। এত বড় দত্তের সাথে লড়াই করে আমি যে কিছুতেই জিততে পারবো না। আমাকে যা করার খুব ভেবে চিন্তে করতে হবে। রূপালী ভাবতে থাকে ও কিভাবে ওর বোনকে বাঁচাবে। আর সে সময় হঠাৎ করে শকুনি বলে, আমি খাবার জোগাড় করে এরপর গুহায় ফিরছি, তুই এখানেই থাক সোনালী। না 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 না, দয়া করে আমাকে ছেড়ে দাও। সেগুড়ে বালি। শকুনি দৈত্য এ কথা বলে পাহাড় থেকে বেরিয়ে আসে। আর রূপালী
পাহাড়ের আড়ালে লুকিয়ে পড়ে। আর এরপর যখন শকুনি অনেক দূরে চলে যায়, তখন রূপালী সোনার পাহাড়ের ভেতরে প্রবেশ করে। রূপালীকে দেখেই সোনালী খুশি হয়ে যায়। রূপালী, তুই এসেছিস? বোন আমার, আমাকে এখান থেকে নিয়ে যা। অধিক সুন্দর হয়েও দেখছি অনেক বিপদে পড়ে গেছি। তুই দেখতে বেশি সুন্দর না, তাই তোর কোনো সমস্যাও হয় না। এসব কথা বললে হবে সোনালী? আগে আমাদের এখান থেকে পালাতে হবে। শকুনি দত্ত এখনই চলে আসতে পারে। শকুনি দত্ত চলে এলে আমরা যে আর পালাতে পারবো না। রূপালী দ্রুততার সাথে সোনালীর হাত পায়ের বাঁধন খুলে দেয় আর সোনালীকে নিয়ে দ্রুত সমুদ্রের উপরে জাহাজের কাছে ভেসে ওঠে। বাবা, আমাদের দুজনকে জাহাজে তোলো। সোনালী রূপালীকে দেখে সকলে খুশি হয়ে যায়। রাজা যেন নিজের প্রাণ ফিরে পায়। সোনালি, রূপালি, তোরা এসেছিস মা? এরপর রাজকুমার মেহমিদ আর রাজা মিলে সোনালী রূপালীকে জাহাজে তুলে নেয়। রূপালি, কোথায় পেলি তুই সোনালিকে? কিভাবে উদ্ধার করলি? রূপালী এরপর সোনালী মাছ আর শকুনি দৈত্যের ব্যাপারে রাজা সেলিম আর রাজকুমার মেহমিদকে সবকিছু খুলে বলে। আর সব শুনে রাজকুমার মেহমিদ রূপালীর প্রতি আরো বেশি আকৃষ্ট হয়ে যায় আর মনে মনে বলে, এই সাহসী কন্যাই তো আমার সঙ্গিনী হওয়ার জন্য যোগ্য। আমি যদি বিয়ে করি তবে এই কন্যাকেই বিয়ে করব। বাবা, অনেকক্ষণ পানির নিচে ছিলাম, আমার খুব শরীর খারাপ লাগছে। তাছাড়া বাবা, আমাদের এই স্থানে বেশিক্ষণ জাহাজ দাঁড়া করিয়ে রাখাটা ঠিক হবে না। কারণ শকুনি দত্ত যখন জানবে সোনালী আর তার গুহার ভেতরে নেই, তখন খেপে গিয়ে আবারও এই জাহাজে আক্রমণ করতে পারে। মহারাজ, আমিও রাজকন্যা রূপালীর সাথে একমত। কিন্তু রাজকুমার, আমি ভেবেছিলাম রূপকথার রাজকুমারের মতো আপনি আমাকে বাঁচাতে আসবেন, অথচ আপনি আমাকে বাঁচাতে আসলেন না। আহ সোনালী, ওকে কেন এই কথা বলছো? আমি তো গিয়েছিলাম। এরপর কেটে যায় অনেকক্ষণ। শকুনি দত্ত গুহায় ফিরে আসে আর সোনালীকে না দেখে প্রচন্ড রেগে যায়। কোথায় আমার সোনালি? কোথায় কোথায় চলে গেল? পালিয়ে যাবে কোথায়? একদিন না একদিন আমি ঠিক আমার সোনালিকে আমার কাছে নিয়ে আসব। ওদিকে জাহাজ ভেসে চলে সমুদ্র পথে। এরপর একটা সময় জাহাজ এসে দাঁড়িয়ে পড়ে সমুদ্রের কিনারায়। রাজকন্যা রূপালী, দেখুন এই দ্বীপটা কি সুন্দর, চারপাশে সবুজে ছেয়ে গেছে। আপনার কি সবুজ ভালো লাগে? হ্যাঁ, সবুজ প্রকৃতি, পাখির কিচিরমিচির আর এই নীল আকাশ, এ সবই আমার ভীষণ প্রিয়। আমারও। প্রতিদিন অস্ত্র চালনার পরে আমি নীল আকাশের নিচে এসে দাঁড়াই। চলুন এই দ্বীপটা ঘুরে দেখা যাক। রাজকুমার মেহমিদ আর রাজকন্যা রূপালী দুজন দুজনের সাথে কথা বলে, একে অপরের সাথে সময় কাটিয়ে একে অপরকে ভালোবেসে ফেলে। আর ওদিকে রাজকন্যা সোনালী রাজা সেলিমকে জানায়, বাবা, আপনার সাথে আমার একটি গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা সোনালি? প্রয়োজনীয় কিছু? বাবা, রাজকুমার মেহমিদকে আমার ভীষণ পছন্দ। আপনি তো আমার জন্য পাত্রের সন্ধান করছিলেন। আমি চাই রাজকুমার মেহমিদকেই বিয়ে করতে। বেশ মা, তুই যখন এটাই চাস, আমি এই বিষয়ে অবশ্যই রাজা জাহাঙ্গীরের সাথে কথা বলবো। এরপর রাজা সেলিম রাজা জাহাঙ্গীরের সাথে কথা বলে। মহারাজ জাহাঙ্গীর, আপনাকে একটা ব্যাপারে জানাতে চাই। অবশ্যই বলুন। আমার কন্যা সোনালী আপনার পুত্র মেহমিদকে পছন্দ করেছে, তাই আমি চাই আপনার পুত্রের সাথে আমার কন্যার বিবাহ দিতে। আপনার এ ব্যাপারে মতামত কি? মহারাজ, আপনার কন্যা সোনালী ভীষণ সুন্দরী, তাই এতে আমার কোনো আপত্তি নেই। সোনালী সেলিম ও জাহাঙ্গীরের কথোপকথন আড়াল থেকে শুনে খুবই খুশি হয়। এরপর ভ্রমণ শেষে তারা যে যার রাজ্যে ফিরে যায়। মেহমিদ, তোমার সাথে আমার বিশেষ কিছু কথা আছে। অবশ্যই বাবা, বলুন কি বলবেন। রাজা সেলিমের কন্যার সাথে আমি তোমার বিবাহ ঠিক করেছি, এতে তোমার কোনো আপত্তি নেই তো? না না বাবা, এতে আমার কি আপত্তি থাকবে? আপনার নেওয়ার সিদ্ধান্তের সাথে আমি একমত। ওদিকে রাজা সেলিম চন্দ্রা, সোনালী আর রূপালীকে ডেকে বলে, রাজকুমার মেহমিদের সাথে আমি সোনালীর বিয়ে ঠিক করেছি। রাজা সেলিমের মুখে একথা শুনে সোনালী যেমনি খুশি হলো, রূপালী ঠিক ততটাই দুঃখ পেল। রূপালীর চোখে জল চলে এলো আর সে মনে মনে ভাবতে লাগলো,
সোনালির সাথে রাজকুমার মেহমিদের বিয়ে? কিন্তু রাজকুমার মেহমিদ আর আমি তো একে অপরকে ভালোবাসি। তবে সোনালির সাথে ওর বিয়ে কি করে হয়? আমি কি বাবাকে কিছু বলবো? আমার তো বাবাকে জানানো উচিত। রাজকন্যা রূপালী রাজা সেলিমকে কিছু বলতে যাবে, ঠিক তখনই সেলিম বলে, মহারানী চন্দ্রা, তোমাকে বলা হয়নি। সোনালি আমাকে নিজে থেকে জানিয়েছিল যে ও রাজকুমারকে অনেক পছন্দ করে, তাই আমি তোমাকে কিছু না জানিয়েই ওর বিয়ে রাজকুমারের সাথে ঠিক করেছি। এতে তোমার কোনো আপত্তি নেই তো? না না, কি বলছেন কি মহারাজ? আমার কেন কোনো আপত্তি থাকবে? আপনি যা করবেন আপনার কন্যার ভালোর কথা ভেবেই করবেন। কন্যা রূপালী, তোমার বোনের খুশিতে তুমি খুশি তো? হ্যাঁ বাবা, আমিও খুব খুশি। সোনালির খুশিতে আমি সব সময় খুশি। রূপালী এ কথা বলে নিজের ঘরে যে কাঁদতে থাকে। কি করে রাজকুমার মেহমিদ আমাকে কথা দিয়ে কিভাবে সোনালীকে বিয়ে করতে পারে? এত বড় বিশ্বাসঘাতকতা কিভাবে করলো রাজকুমার মেহমিদ? এমনটা করে উনি তো আমাদের দু বোনকেই ঠকালো। আমার এখন কি করা উচিত? কি করব আমি? রূপালী বসে এসব কথাই ভাবছিল, আর তখন রূপালীর কাছে একটি চিঠি নিয়ে আসে এক প্রহরী। রাজকুমারী, আপনার কাছে একটা চিঠি এসেছে। চিঠি? কে পাঠিয়েছে আমাকে চিঠি? রাজকুমার মেহমিদ। তাই? রাজকুমার মেহমিদ? কই, দাও দাও, চিঠিটা দাও আমাকে। এরপর প্রহরী রূপালীর হাতে চিঠিটা তুলে দেয়। রূপালী চিঠি খুলে পড়তে থাকে। রূপালী, কেমন আছো তুমি? তুমি এত খুশি? রূপালী, আমার বিয়ে রাজকুমার মেহমিদের সাথে হচ্ছে। আমি খুব খুশি। আমি রাজকুমার মেহমিদকে মনে প্রাণেই চাইতাম, ভালোবাসতাম, আর তাকেই স্বামী হিসেবে পেতে চলেছি আমি। হ্যাঁ জানি, কিন্তু সোনালি, রাজকুমার মেহমিদ তো তোমাকে ভালোই বাসে না। রাজকন্যা রূপালীর মুখে এসব কথা শুনে সোনালী রেগে গেল আর বলল, কি রে রূপালী, কি বলতে চাচ্ছিস কি তুই? আমার সুখে পথের কাঁটা হতে চলেছিস? আমি তোর চেয়েও অধিক সুন্দর। এ নিয়ে ছোট থেকেই তুই আমাকে হিংসে করিস, আর এখন আমার আর আমার রাজকুমার মেহমিদের মধ্যে তুই আসতে চাচ্ছিস? না না সোনালি, তুমি আমাকে ভুল বুঝছো। আমি বৃথা কেন তোমাকে হিংসে করব বলো? আমি তোমার বিয়ের খবর শুনে অনেক খুশি হয়েছি। ঠিক আছে ঠিক আছে, এবারে তুমি যেতে পারো। সামনেই আমার বিয়ে। আমাকে নিজেকে আরো বেশি সুন্দর দেখানোর জন্য নিজের যত্ন নিতে হবে। রাজকন্যা রূপালী নিজের কক্ষে চলে আসে আর চিন্তা করে, আমার বোনের ভালোবাসা আমি কিছুতেই কেড়ে নিতে পারবো না। সোনালি যদি রাজকুমার মেহমিদকে বিয়ে করে সুখী হয়, তবে ওদের মাঝে আমি কেন দাঁড়াবো? প্রাসাদে রাজকন্যা সোনালী আর রাজকুমার মেহমিদের বিয়ের তোড়জোড় শুরু হয়ে যায়। আর দেখতে দেখতে চলেও আসে সেই বিয়ের দিন। সোনালি, মা চল। রাজা জাহাঙ্গীর, রাজকুমার মেহমিদ সহ সকল আমন্ত্রিতরা চলে এসেছেন। হ্যাঁ মা, চলো। বোন, তোকে সব সময়ের মতো আজকেও অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ রূপালী। এবারে আমার পথের সামনে থেকে সরে যা, যেতে দে আমাকে। ওদিকে রাজা সেলিম প্রয়োজনীয় কাজে রাজকন্যা রূপালীর কক্ষে যায়। আর তখন রাজার চোখ যায় রাজকুমার মেহমিদের পাঠানো চিঠির দিকে। এ কি? এটা কিসের চিঠি? রাজা সেলিম চিঠিটা খুলে পড়তে শুরু করে, আর সেখানে রাজকুমার মেহমিদের শিলমোহর দেখে অবাক হয়ে যায়। এ কি? রূপালীকে রাজকুমার মেহমিদ চিঠি পাঠিয়েছে। এর অর্থ রাজকুমার রূপালীকে বিয়ে করতে চায়, সোনালীকে নয়। এবার কি হবে? ওদিকে যে সোনালী কোণে সেজে বসে আছে। না, আমি এভাবে আমার দুই কন্যার জীবন নষ্ট করতে পারি না। এই কথা বলে রাজা সেলিম দ্রুততার সাথে রাজকন্যা সোনালীর কক্ষের দিকে যায়। এ কি মহারাজ, আপনি এদিকে? ওদিকে রাজা জাহাঙ্গীর আর রাজকুমার মেহমিদ যে বসে আছে। সে থাকুক রানী, তুমি আর সোনালী আমার সাথে রূপালীর কক্ষে চলো এক্ষুনি। আর রূপালী, তুমি এখানেই অপেক্ষা করো। কিন্তু কেন বাবা? একটু পর তো আমার বিয়ে, আর এ সময় আমি যাব রূপালীর কক্ষে? যা বলছি তাই করো, চলো এখনই। এরপর রাজা সেলিম সোনালী এবং চন্দ্রাকে নিয়ে রূপালীর কক্ষে যায়, আর ওদের দুজনকে মেহমিদের পাঠানো চিঠি পড়ে শোনায়। বুঝলে সোনালী, যে বোনকে তুমি এতকাল তুচ্ছ তাচ্ছিল্য করেছো,
সে তোমাকে কিছুদিন আগে সমুদ্র থেকে বাঁচালো, আর আজ রাজকুমার মেহমিদ তোমার পছন্দ বলে তাকেও ছেড়ে দিয়েছে। এবারে কি তুমি এই বিয়ে এর পরেও করবে? সেটা তোমার ব্যাপার। বাবা, আমি সব বুঝতে পেরেছি, কিন্তু আমি রাজকুমার মেহমিদকে বিয়ে করবই। এই কথা বলে রাজকন্যা সোনালী রাজ দরবারে যায়। রূপালী আর চন্দ্রাও সোনালীর পিছু পিছু রাজ দরবারে যায়। আর এদিকে সোনালীকে কোণের সাজে দেখে মেহমিদ রেগে যায়। এ কি রাজকন্যা সোনালী, আপনি আপনি কেন কোণের পোশাকে? আমার সাথে তো রূপালীর বিয়ে হবে। কি বলছো কি পুত্র? আমি যে রাজকন্যা সোনালীর সাথে তোমার বিয়ে ঠিক করেছি। এ আপনি কি করেছেন মহারাজ? তবে আপনি এই ভুল সিদ্ধান্ত নিয়েছেন, এটা আপনার দায়। কিন্তু আমি কিছুতেই রাজকন্যা সোনালীকে বিয়ে করতে পারবো না। আমি যখন কোণে সেজে এসেছি তখন আমাকে আপনাকে বিয়ে করতে হবে রাজকুমার। না, এটা কখনো সম্ভব না। আমার একমাত্র ভালোবাসা রূপালী, আর আমি তাকে বিয়ে করব। রূপালী, তুমি কেন চুপ করে আছো? তুমি তো জানতে আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে বিয়ে করতে চাই। রাজকুমার, আমাকে আপনি ভুলে যান। আমার বোনকে বিয়ে করে আপনারা খুব সুখী হবেন, আমি জানি সেটা। সে তোমার কাছে মনে হতে পারে, কিন্তু রূপালী, আমি বিয়ে করলে তোমাকে বিয়ে করব। রাজকুমার মেহমিদ কিছুতেই রাজকন্যা সোনালীকে বিয়ে করতে রাজি হয় না। আর তখন রাজা সেলিম বলেন, আজ বিয়ে হবে, তবে সোনালী মেহমিদের নয়। আজ বিয়ে হবে রূপালী আর রাজকুমার মেহমিদের। বাবা, এটা আপনি কি বলছেন? আমার সাথে আপনি এটা করতে পারেন না। আর রাজকুমার, আপনি কেন আমার সাথে এরকমটা করছেন? আমি তো বেশি সুন্দরী, রূপালী তো আমার মতো সুন্দর নয়। তাহলে কেন রূপালীকে নিয়ে আপনি এত আদিক্ষেতা করছেন? এটাই তোমার আর রূপালীর মধ্যে পার্থক্য। তোমার মুখ সুন্দর হলেও তোমার মন সুন্দর নয়, কিন্তু রূপালীর মন তোমার এই মুখের তুলনায় অনেক বেশি সুন্দর। এরপর সকলের উপস্থিতিতে রাজকুমার মেহমিদের সাথে রাজকুমারী রূপালীর বিয়ে অনুষ্ঠিত হয়। আর ওদিকে সোনালীর নিজ কক্ষে কাঁদতে কাঁদতে বলে, আমাকে কাঁদিয়ে তুই ভাবছিস সুখী হবি? রূপালী, তোর জীবনটা আমি শেষ করে দেব। আমি রাজকুমার মেহমিদকে আমার করে নেবই। ওদিকে রাজকুমার মেহমিদ বিয়ে শেষ করে রাজকন্যা রূপালীকে নিয়ে নিজের প্রাসাদে ফিরে আসে। দেখেছো রূপালী, শেষ পর্যন্ত তোমাকে আমার কাছেই ধরা দিতে হলো। ভেবেছিলে সোনালীকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে তুমি বেঁচে যাবে। আসলে রাজকুমার, আমি সোনালীর দুঃখ যে সহ্য করতে পারি না। আর সোনালী আমার নিজের বোন, আমি চাই না ওর দুঃখ নিয়ে আশেপাশের মানুষেরা নানান রকম কথা বলুক। সর্বোপরি আমি চাইনি আমাদের দু বোনের মধ্যেকার সম্পর্ক খারাপ হোক। সব বুঝতে পেরেছি রূপালী। আচ্ছা, তোমার কি তোমার বোনের জন্য খুব বেশি মন খারাপ হচ্ছে? হ্যাঁ, আমার ওর কথা খুব মনে পড়ছে। আসলে জন্মের পর থেকে আমরা তো একসাথেই বড় হয়েছি। ওদিকে রাজকুমারী সোনালী পরিকল্পনা করতে থাকে কিভাবে রূপালীকে রাজকুমার থেকে সরিয়ে ফেলবে। রূপালী, তুই যেটা আমার সাথে করেছিস সেটা আমার সাথে খুব ভুল করেছিস তুই। আর এই ভুলের শাস্তি তুই অবশ্যই পাবি। আর কিভাবে রাজকুমারকে আমার বশে আনা যায় সেটাও আমি খুব ভালো করেই জানি। রাজকন্যা সোনালী এই কথা বলে অনেক বড় একটি পরিকল্পনা করে। আর রাজা সেলিমের কক্ষে যায়। কি ব্যাপার সোনালী, তুমি কিছু বলবে? হ্যাঁ আব্বা হুজুর, আমি চাই রূপালীর সাথে দেখা করতে যেতে। আমি আসলে আমার ভুল বুঝতে পেরেছি। আর আমি এও বুঝতে পেরেছি যে রূপালী আমাকে কতটা ভালোবাসে। ও শুধু আমাকে ভালোবাসে বলে এতদিন রাজকুমারের চিঠির ব্যাপারে আমাদের কাউকে কিছুই জানায়নি। এই তো আমার কন্যার মতো কথা। কোনো চিন্তা করো না সোনালী, আগামীকালই আমি তোমাকে রূপালীর কাছে যাওয়ার ব্যবস্থা করে দেব। দুই বোন একসাথে হলেই দেখবে সব দুঃখ কমে যাবে। রাজকন্যা সোনালী ঘোড়ার গাড়িতে করে রূপনগর রাজ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। রূপালী, তুই খুব সুখে আছিস তাই না? তোর সুখে আগুন জ্বালাতে আমি খুব তাড়াতাড়ি আসছি। রাজকন্যা সোনালী নিজের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য রূপনগর রাজ্যের রাজপ্রাসাদে পৌঁছে গেল। সোনালীকে রূপনগর প্রাসাদের সামনে দেখে রূপালী খুব খুশি হলো আর দৌড়ে গিয়ে সোনালীকে জড়িয়ে ধরলো। বোন আমার, তুমি এসেছো। আমার প্রতি তোমার সকল রাগ অভিমান ত্যাগ করে তুমি আমাদের প্রাসাদে এসেছো। আমি খুব খুশি হয়েছি বোন। রূপালীর মুখে কথা শুনেই সোনালী মনে মনে বলতে লাগলো,
ইস, দুদিন হয়নি বিয়ে হয়েছে আর এক্ষুনি আমাদের প্রাসাদ বলছে, যত সব ন্যাকামি। সে যাই হোক, এখন আমাকে সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বের হতে হবে। তা বোন রূপালী, আমাকে তুই ক্ষমা করেছিস তো বোন? কি যে বলো বোন, আমি কি তোমার উপর রাগ করে থাকতে পারি বলো? তুমি এসেছো, এতেই আমি অনেক খুশি হয়েছি। দাসী, দাসী, কোথায় আছো? শুনছো? আমার বোন আমার পাশের কক্ষেই থাকবে, তাই আমার বোনের কক্ষ সুন্দর করে সাজিয়ে দাও। বোন, শুনে খুব খুশি হলাম, আমাকে তুই আগের মতোই ভালোবাসিস। এরপর সোনালি রূপনগর রাজপ্রাসাদেই থাকতে শুরু করে দিল। রাজকন্যা সোনালি, আপনাকে আমাদের প্রাসাদে স্বাগতম। ধন্যবাদ রাজকুমার। রূপালী, চলো আমরা রাজ উদ্যান থেকে ঘুরে আসি। রাজকুমার মেহমিদ এই কথা বলে রাজকন্যা রূপালীকে নিয়ে ঘুরতে চলে যায় রাজ উদ্যানে। আর সোনালি হিংসে ভরা দৃষ্টিতে রূপালী আর মেহমিদকে দেখতে থাকে। না, আমাকে এমন কিছু করতে হবে যাতে করে রাজকুমার মেহমিদের দৃষ্টি আমার উপরেই থাকে, আর এজন্যই আমাকে কিছু একটা করতেই হবে, এটা আমি খুব ভালো করেই জানি। রাজকন্যা সোনালি এই কথা বলে রাজবৈদ্যের কাছে গেল আর তার হাতে এক থলে সোনার মোহর দিয়ে বলল, রাজবৈদ্য, আপনাকে একটা কাজ করতে হবে। কি কাজ রাজকন্যা? আগে বলুন, এই কথা আবার কাউকে বলবেন না তো? আপনি আমাকে খুশি করেছেন, আর আমি আপনাকে খুশি রাখবো না, এটা কি করে ভাবলেন? তাহলে শুনুন রাজবৈদ্য, আমি রূপালীর শরবতে অজ্ঞান হওয়ার কোনো একটা ঔষধ মিশিয়ে দিচ্ছি, আর সেই ওষুধ খেয়ে রূপালী জ্ঞান হারিয়ে যাবে। এরপর আপনাকে নিশ্চয় রাখা হবে। আপনি এসে তখন বলবেন রূপালীর ছোঁয়াচে কঠিন কোনো রোগ হয়েছে, তাই রূপালীর আশেপাশে কেউ আসতে পারবে না। বৌরানীকে সকলের থেকে দূরে সরিয়ে আপনার কি লাভ রাজকন্যা? আম খাচ্ছেন খান না, আটি নিয়ে তো চিন্তা করার কি আছে বলুন? জি জি, বুঝতে পেরেছি, কিন্তু এত বড় কাজের জন্য মাত্র এক থলে সোনার মোহর? আপনারও দেখছি ভালোই লোভ, চমৎকার। এরকম লোকজনদেরকেই তো আমি পছন্দ করি। শুধু আমার কাজটা হয়ে যাক, আরো অনেক সোনার মোহর পাবেন আপনি। এরপর পরিকল্পনা অনুযায়ী একদিন রাজকন্যা সোনালি রূপালীর শরবতে জ্ঞান হারিয়ে ফেলার ওষুধ মিশিয়ে দিল। বোন, এই দেখ, তোর জন্য আমি নিজ হাতে শরবত নিয়ে এসেছি। বোন, তুমি আমার জন্য শরবত বানিয়েছো? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমার বানানো শরবত তুমি খাবে তো? তুমি বানিয়েছো আমার জন্য, আর আমি খাবো না? এটা কি কখনো হয় নাকি? রূপালী এই কথা বলে সোনালির হাত থেকে শরবতের গ্লাস নিয়ে সবটুকু শরবত খেয়ে ফেলে। আর এরপর সোনালির সাথে কথা বলতে থাকে, কিন্তু হঠাৎ করেই রূপালীর মাথা ঘুরতে থাকে। এ কি, আমার এমন কেন হচ্ছে? মাথাটা কেমন যেন ঘুরছে। বোন, বোন, কি হলো কি আমার? কে কোথায় আছো? দ্রুত রাজবৈদ্যকে খবর দাও, রূপালী মাথা ঘুরে পড়ে গিয়েছে। সোনালির চিৎকার শুনে রাজকুমার মেহমিদ এসে হাজির হয়। এ কি রূপালী, কি হলো তোমার? আর সোনালি, তুমি তো এখানেই ছিলে, তুমি আবার আমার রূপালীর সাথে কিছু করনি তো? কি বলছেন কি আপনি? আমার বোনকে আপনার থেকেও বেশি ভালোবাসি আমি, আর বলছেন আমি ওর ক্ষতি করব? এখন আমার সাথে কথা না বাড়িয়ে তাড়াতাড়ি বৈদ্যকে খবর দিন। এই, কে কোথায় আছো? দ্রুত রাজবৈদ্যকে খবর দাও। রাজবৈদ্য এসে রূপালীকে পরীক্ষা করে আর এরপর বলে, মহারাজ, বলতে খুব খারাপ লাগছে, কিন্তু না বলেও পারছি না। কি কি হয়েছে রূপালীর? আমাকে স্পষ্ট করে বলো। কি আর বলবো রাজকুমার, আমাদের বৌরানীর যে কঠিন অসুখ হয়েছে, আর এই অসুখ যে ছোঁয়াচে। কি বলছেন কি রাজবৈদ্য? ছোঁয়াচে রোগ? শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। আমাদের সকলের এই জন্য এই কক্ষ ত্যাগ করা উচিত, আর বৌরানী রূপালীকে একঘরে করে রাখা উচিত। এরই ভেতর রূপালীর জ্ঞান ফিরে এলো। এ কি রাজবৈদ্য, কি হয়েছে আমার? আপনি আপনি কিছু বলুন। বৌরানী, সর্বনাশ হয়ে গেছে। আপনার যে ভয়ঙ্কর ছোঁয়াচে রোগ হয়েছে, তাই আপনাকে এখন থেকে এই ঘরে বন্ধ হয়ে থাকতে হবে। বোন, এ কি দিন এলো? তোর এই অসুখ না হয়ে আমার কেন হলো না? এই অসুখ যদি আমার হতো তবেই তো ভালো হতো। রাজবৈদ্য, এই রোগের কি কোনো চিকিৎসা নেই? যেভাবেই হোক এই রোগের চিকিৎসা খুঁজে বের করুন। এই রোগ ছাড়াতে অনেকটা সময় চলে যাবে রাজকুমার, তবে কথা দিচ্ছি
আমি আমার সম্পূর্ণ চেষ্টা করব। ততদিন পর্যন্ত আপনি বৌরানীর থেকে দূরে দূরে থাকবেন। এই কথা বলে রাজবৈদ্য সোনালীর দিকে তাকায়, আর সোনালী সবার চোখের আড়ালে রাজবৈদ্যর দিকে তাকিয়ে শয়তানি হাসি দেয়। চলুন রাজপুত্র, আমাকে সব ঔষধ বুঝিয়ে দিন, আমি নিজ হাতে আমার বোনকে ঔষধ খাওয়াবো। না বোন, এই কাজ করো না, এতে করে যে আমার এই ছোঁয়াচে রোগে তুমিও আক্রান্ত হয়ে যাবে। আমি তোমার কক্ষের দরজা পর্যন্ত আসতেই পারি বোন। এবারে চলুন রাজবৈদ্য। আর এরপর রাজবৈদ্যের সাথে সাথে সোনালীও কক্ষের আড়ালে চলে যায়। আর সবার অলক্ষ্যে সোনালী নিজের পরবর্তী ভয়ঙ্কর পরিকল্পনার ব্যাপারে রাজবৈদ্যকে জানায়। বুঝলেন রাজবৈদ্য, এবারে আপনার আসল কাজ শুরু। ও তো আমার নিজের বোন, তাই তো একেবারে মেরে ফেলতে পারি না, কিন্তু রাজকুমারের থেকে দূরে সরানোর জন্য অনেক কিছুই করতে পারি। জি রাজকন্যা, ঔষধ দেব তো বলে আসলাম, কিন্তু কি ঔষধ দেব? এমন কোনো ঔষধ আপনি দেবেন যে ঔষধ খেলে চেহারার লাবণ্যতা কমে যাবে, চেহারা ফ্যাকাশে হয়ে যাবে, কালো হয়ে যাবে, বুঝলেন? যথা আজ্ঞা রাজকন্যা, আপনি যা বলেছেন তাই হবে, কিন্তু এতে আপনার কি লাভ হবে? আপনাকে তো আগেই বলেছি, আমার লাভ লোকসান নিয়ে আপনাকে ভাবতে হবে না। এই নিন, এখানে আরো এক থলে সোনার মোহর আছে। ওদিকে রাজকুমার মেহমিদ আর রূপালী একে অপরের দিকে তাকিয়ে করুণ চোখে কাঁদতে থাকে। রূপালী, আমার প্রাণের স্পন্দন, আমার চোখের শান্তি, তোমার থেকে দূরে থেকে আমি কিভাবে বেঁচে থাকবো? আমি যে একা হয়ে যাব। ভাববেন না রাজকুমার, রাজবৈদ্যের চিকিৎসা পেলেই আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। এবারে আপনি এই ঘর থেকে যান, না হলে যে এই ভয়ঙ্কর অসুখ আপনাকেও ছেয়ে নেবে। আর কিছুক্ষণ না হয় থাকি। না না রাজকুমার, আপনি এখন চলে যান, এতে যে আপনারই মঙ্গল। রাজকুমার মেহমিদ এরপর কান্নারত চোখে সেই কক্ষ পরিত্যাগ করে। আর ওদিকে সোনালী নিজের পরিকল্পনায় সফল হয়ে আনন্দ করতে করতে রাজকুমারের কক্ষে আসে। রাজকুমার মেহমিদ, আমি কি আসতে পারি? এ কি সোনালী, আপনি হঠাৎ আমার কক্ষে কেন এসেছেন? রূপালী বলল আপনি নাকি একা আছেন আর আপনার মনও ভালো নেই, তাই আমি যেন আপনার কক্ষে এসে আপনার সাথে গল্প করি। কি বলবে বলো, আমার গল্প করার মতো কিছুই আর নেই। রূপালীর থেকে দূরে থাকতে হচ্ছে, এটা ভেবে আমার কষ্ট হচ্ছে। রাজকুমারের মুখে রূপালী ছাড়া আর তো কিছুই দেখছি না। তবে কোনো ব্যাপার না, একদিন এই রাজকুমারী শুধু আমাকেই খুঁজবে, শুধু আমার কথাই ভাববে। আপনার যে অনেক কষ্ট হচ্ছে তা আমি বুঝতে পারছি রাজকুমার মেহমিদ, বিশ্বাস করুন আমারও খুব কষ্ট হচ্ছে আমার বোনের জন্য। ও তো আমার সবচেয়ে কাছের, আমার যমজ বোন। এ কথা বলে সোনালী মেহমিদের সামনে এসে বসে কথা বলতে থাকে। এভাবে ছলে বলে কৌশলে রাজকন্যা সোনালী রাজকুমার মেহমিদের আশেপাশে ঘোরাঘুরি করতে লাগলো। সে সবসময় অনেক সেজে থাকতো রাজকুমার মেহমিদকে আকৃষ্ট করার জন্য। রাজকুমারকে কতদিন দেখি না, এই বন্দি দশা আমার যে কবে শেষ হবে কে জানে। এভাবে যে আমার আর ভালো লাগে না। তখনই রূপালীর কক্ষের দরজায় সোনালী এসে দাঁড়ায় আর বলে, এই কি বোন, আজকের ওষুধ এখনো খাসনি? বোন, তুমি এসেছো? দূরে থাকো বোন, কাছে এসো না। বোন, কেন জানি না এই ওষুধ খেলে আমার শরীর আরো বেশি খারাপ লাগে। আর দেখো, আমার চেহারাও কেমন যেন কালচে হয়ে যাচ্ছে। তুই অসুস্থ, তাই এমনটা হচ্ছে। কি জানি, আমার যে কিছুই ভালো লাগছে না বোন। বোন, তুই আর কিছুদিন ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। এ কথা বলেই সোনালী রূপালীকে ওষুধ খাইয়ে সেই স্থান থেকে চলে যায়। না, রাজকুমারকে কিছুতেই আসতে দেওয়া যাবে না, আর আমার প্রতি রাজকুমারের দৃষ্টি ফেরাতেই হবে। কি যে করি না, আমাকে এই ব্যাপারে রাজবৈদ্যের শরণাপন্ন হতে হবে। রাজকুমারী সোনালী রাজবৈদ্যের কাছে যায়। একই রাজকন্যা সোনালী,
আপনার কি কিছু প্রয়োজন? আছে, প্রয়োজন আছে। আমি এত কিছু করেও কিছুতেই রাজকুমারকে আমার দিকে ফেরাতে পারছি না। তাই আপনি এমন কোনো উপায় আমাকে বলে দিন যা দ্বারা আমি রাজকুমারকে খুব সহজেই আমার কাছে আকৃষ্ট করতে পারবো। এই কাজ তো একমাত্র কালো জাদুর দ্বারাই সম্ভব। কালো জাদু? সে আবার কি? আর কিভাবে কালো জাদু করা সম্ভব? কালো জাদুর ব্যাপারে আমি তেমন কিছুই জানি না, তবে আমার একজন পরিচিত ডাকিনী মা আছেন। উনি কালো বিদ্যায় পারদর্শী। অশুভ শক্তির আরাধনা করে অভূত শক্তির অধিকারিণী হয়েছেন তিনি। আপনি ওনার সাথে দেখা করতে পারেন। দয়া করে আমাকে সেখানে নিয়ে যান। আমি যে কোনো কিছুর মূল্যেই রাজকুমারকে আমার কাছে পেতে চাই। বেশ, চলুন আমার সাথে। কত দূর যেতে হবে? কারণ প্রজাদের কেউ আমার খোঁজ করলে তখন আমি বিপদে পড়তে পারি। রাজকুমার যেন আমার এই কথা কোনোভাবেই জানতে না পারে, সেদিকেও যে আমার খেয়াল রাখতে হবে। ভূত ডাঙ্গর পাহাড়ে যেতে হবে রাজকন্যা। ভূত ডাঙ্গর পাহাড়ের গুহায় ডাকিনী মায়ের বাস। ভূত ডাঙ্গর? এই নাম শুনলেই তো গা ছমছম করে। জি রাজকন্যা, সে জায়গা সত্যি খুব ভয়ঙ্কর, তবে আমি যাচ্ছি আপনার সাথে, তাই কোনো ভয় নেই। রাজকন্যা সোনালী এরপর রাজবুদ্ধকে সাথে নিয়ে ভূতডাঙ্গর প্রাসাদের উদ্দেশ্যে রওনা দেয়। অনেক দূরে যাবার পরেই ভয়ঙ্কর আর্তনাদ বাতাসে ভেসে আসতে থাকে। রাজবদ্ধ, আমাকে তুমি এ কোথায় নিয়ে এলে? এ কিসের আর্তনাদ আসছে এখান থেকে? মনে হচ্ছে মৃত আত্মারা সব আমার দিকে ধেয়ে আসছে। আমি তো আগেই বলেছিলাম রাজকন্যা, এই স্থান অনেক বিপজ্জনক। আর ভয় পাবেন না, আমি তো সাথে আছি। হ্যাঁ, চলুন চলুন। ওদিকে রাজকন্যা রূপালের চেহারা আরো বেশি অসুস্থ আর ফ্যাকাশে হতে লাগলো। আর একা একা এক কক্ষে অবস্থান করতে করতে সে আরো বেশি অসুস্থ হতে লাগলো। আমার দম বন্ধ হয়ে আসছে। কারো সাথে কথা না বলে এভাবে একা একা থাকা সম্ভব নয়। কি করব আমি? জানালাটাও তো বন্ধ। রাজকন্যা রূপালী জানালা খুলে দেয় আর দেখে পেয়ারা গাছের ডালে একটা সুন্দর তোতা পাখি বসে আছে, আর সে বসে বসে গাছের পেয়ারা খাচ্ছে। এই তোতা, তোতা, শুনতে পাচ্ছিস? জানিস আমি না খুব একা। এত বড় রাজ্য, এই রাজপ্রাসাদ, রাজকুমার সব থাকতেও আমি খুব একা রে। কারো সাথে কথা বলতে পারি না, কারো কাছে যেতে পারি না। আমার বন্ধু হবি তুই? এই তোতা, আমাকে তুই শুনতে পাচ্ছিস? রাজকন্যা রূপালী জানালার পাশে দাঁড়িয়ে কাঁদতে থাকে। এই তোতা পাখি, এই তোতা পাখিটাও আমার ডাকে সাড়া দিচ্ছে না। হে বিধাতা, তুমি কি দেখতে পাচ্ছ না আমি কত কষ্টে আছি? আমার কি এই কষ্টের শেষ হবে না? রাজবধূ, রাজবধূ, এই রাজবধূ। কে কে কথা বলে উঠলো? আমি গো, আমি তোমার সাথে কথা বলছি। আমি তোমার ডাকে সাড়া দেব না কি করে ভাবলে তুমি? তোমাকে যে আমার খুব ভালো লাগে, আর তোমাকে আমি খুব ভালোবাসি। ও মা, তাই? আচ্ছা তোতা, তুমি আমার বন্ধু হবে? আমার তো কেউ নেই। বন্ধু? আমি তো তোমারই বন্ধু। তোমার বন্ধু হতেই তো আমি এসেছি। আজ থেকে আমি সব সময় তোমার সাথে গল্প করব। ওদিকে রাজকন্যা সোনালী ক্রমাগত ভূতডাঙ্গর পাহাড়ের কাছাকাছি চলে আসে, আর তখনই হঠাৎ করে রাজকন্যা সোনালীর মুখের সামনে একটা কঙ্কাল চলে আসে। না, বাঁচাও, বাঁচাও আমাকে। রাজপুত্র, বাঁচাও আমাকে। ডাকিনী মা, কোথায় আপনি? দয়া করে আমাদেরকে বাঁচান। আপনাদের পাহারাদাররা যে আমাদের উপর আক্রমণ করছে। এ তো ভয়ঙ্কর স্থান। আগে জানলে কখনো আমি এখানে আসতাম না। আমি রাজকুমারকে চাই, এটা ঠিক, কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি। কে তোরা? কেন এসেছিস এখানে? ডাকিনী মায়ের গুহায় কি চাস? ডাকিনী মায়ের ভক্তরা আমাদের কিছু করবেন না, দয়া করে। দয়া করুন, আমরাও যে আপনাদের মতোই ডাকিনী মায়ের ভক্ত। আমাদের কিছু করবেন না। আপনি বরং ডাকিনী মাকে গিয়ে বলুন রাজবৈদ্য এসেছে, উনি আমাকে চেনেন। বেশ, তোরা এখানেই অপেক্ষা কর। এখান থেকে এক পা এগোলে পা ভেঙে দেব আমরা, মনে রাখিস। না না না, কি যে বলেন! এখান থেকে এক পাও আমি এগোবো না। বিশ্বাস করুন, কোথাও যাব না।
কঙ্কাল এরপর ডাকিনী মায়ের কাছে যায়, আর তখন ডাকিনী মা সাধনায় ব্যস্ত ছিল। ডাকিনী মা, শুনতে পাচ্ছেন? কি রে ইতল, কি বলবি? আমার সাধনার সময় কারো আসা বারণ, সেটা জানিস না? কি বলতে চাস? কি বলতে এখানে এসেছিস? বল, কি বলবি? ডাকিনী মা, আমি এ সময় আপনাকে বিরক্ত করতে চাইনি, কিন্তু কি আর করার, বাইরে যে রাজপুত্র অপেক্ষা করছে, বলছে আপনি তাকে চেনেন, তাই তার কোনো ক্ষতি আমি করিনি। আমি জানতাম রাজপুত্র আজ আসবে। এই যে নতুন এক অধ্যায়ের সূচনা হবে। রক্তের সাথে রক্তের শত্রুতা হবে, বনের সাথে বনের লড়াই হবে। মৃত্যুর ডাকের হাতছানি শুনতে পাচ্ছিস? পাচ্ছিস রে ইতল? মা ডাকিনী, আমি তো মৃত এক সত্তা, আমি তো মৃত্যুর আর্তনাদ শুনতে পাবোই। যদি তাই হয় তবে ডেকে আন ওদেরকে, ডেকে আন। ইতল ডাকিনী মায়ের আদেশে রাজকন্যা সোনালী আর রাজবৈদ্যকে ডাকতে চলে যায়। বাবা, ও বাবা, শুনতে পাচ্ছেন কালী বাবা? আপনার জয়ধ্বনি হবে, আর আজ বিজয়ের ঘন্টা বাজার সময় চলে এসেছে। রক্তের হাতে রক্তের বলি হবে। ওদিকে রাজকন্যা সোনালী রাজবৈদ্যকে বলে, রাজবদ্য, আমার কেমন জানি কেমন লাগছে, মনে হচ্ছে এই স্থান মোটেও উপযুক্ত নয়। বললাম তো রাজকন্যা, এই স্থানই উপযুক্ত স্থান, আর ডাকিনী মাই পারবে আপনার সাহায্য করতে। তখনই ইতল এসে সেখানে উপস্থিত হয়। এই, চলে এসো আমার সাথে, ডাকিনী মা অনুমতি দিয়েছে তোমাদের আমার সাথে নিয়ে যাবার জন্য। দেখেছো, বলেছিলাম না, আমার নাম শুনলে ডাকিনী মা অবশ্যই আমাদেরকে ভিতরে ডাকবেন। চলুন রাজকন্যা, ভিতরে যাওয়া যাক। এরপর রাজবৈদ্য রাজকন্যা সোনালীকে নিয়ে ডাকিনী মায়ের কাছে যায়। কি রে সোনালি, এসেছিস? আমি জানতাম তুই আমার কাছে আসবি। এই যে কালী বাবার পূর্ব নির্ধারিত, সবই মায়া। আমরা তো শুধু উপলক্ষ মাত্র। মানে ডাকিনী মা, আপনি কিভাবে জানলেন যে আমি আজ এখানে আসব? এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? সবই তো আর বলে বোঝানো যায় না রে। সব যে কালী বাবার খেলা, আমরা তো তার হাতের পুতুল মাত্র। ডাকিনী মায়ের এসব কথা শুনে রাজকন্যা সোনালী ভয়ে কাঁপতে লাগলো, আর মনে মনে ঠিক করলো সে ওই স্থানে আর থাকবে না, ওই স্থান পরিত্যাগ করে চলে যাবে। রাজবদ্য, চলুন চলুন এখান থেকে, এক্ষুনি চলুন। রাজকন্যা, এভাবে হঠকারিতার সাথে কোনো সিদ্ধান্ত নেবেন না। থাক, ওকে আর কিছু বলতে হবে না, কারণ ও যে আর যাবে না। কি রে সোনালি, তাই তো? ঠিক ভেবেছেন ডাকিনী মা, রূপালীকে আমার রাজকুমারের জীবন থেকে সরানো না অবধি আমি আর কোথাও যাব না। এবারে বলুন ডাকিনী মা, আমাকে কি কাজ করতে হবে? যে করেই হোক তোকে রূপালীর মাথার চুল নিয়ে আসতে হবে। এই চুল দিয়ে রূপালীকে রাজকুমারের থেকে দূরে সরাবো আমরা। ব্যাস এইটুকু, আর কিছুই না? আপাতত এইটুকুই কর। যা যা, নিয়ে আয় তোর বোনের মাথার চুল। ততক্ষণ আমি এদিকে সব ব্যবস্থা করতে থাকি। আর আপনি ডাকিনী মা, এর পরিবর্তে আমার কাছে কি চান? তোকে আজ থেকে শয়তানের উপাসনা করতে হবে, কারণ তুই কালো জাদুর সাহায্য নিচ্ছিস। যদি কালো জাদু আমাকে আমার রাজকুমারকে ফিরিয়ে দিতে পারে, তবে আমি শয়তানের উপাসনা করব, আর এতে করে কোনো সমস্যা নেই। বেশ, এবারে প্রাসাদে ফিরে যা, আর আমি যা করতে বলেছি তাই কর। রূপালীর মাথার চুল নিয়ে আমার কাছে ফিরে আয়। বেশ ডাকিনী মা, তাই হবে। রাজবৈদ্য, চলুন চলুন আমার সাথে, আমাদেরকে ফিরতে হবে।
ওদিকে রূপালী নিজের মনের সব দুঃখ তোতাকে বলছিল। জানিস তো তা অনেক দিন হয়ে গেল রাজকুমারের সাথে আমার কোনো দেখা নেই, এমনকি বাবা মা কারোর সাথেই দেখা করতে পারিনি আমি। এর চেয়ে যদি মরে যেতাম সেটাই ভালো হতো রে। এত মানসিক যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না। রাজবধূ, আমার মনে হয় তোমার তেমন কিছুই হয়নি, সব মিথ্যে কথা। রাজবদ্ধ কি আর মিথ্যা কথা বলবে? আমারই আসলে কপাল খারাপ, বুঝলি তো। সে তুমি যাই বলো, আমার কেন যেন মনে হয় কিছু একটা তো গন্ডগোল আছেই। ঠিক তখনই বোন বোন ডাকতে ডাকতে রাজকন্যা সোনালী এসে উপস্থিত হয়। বোন, বোন, এ কি বোন, তুমি আমার কাছে এসেছো? এসো না বোন, আমার কাছে এসো না, আমার যে ছোঁয়াচে অসুখ। বোন, আমাকে বাধা দিস না, আমি তোকে ছেড়ে দূরে আছি, আমার যে খুব কষ্ট হচ্ছে। তোর নিজের চেহারা দেখেছিস? তোর চেহারা, চুল সব কেমন যেন হয়ে গেছে। আয় বোন, আমি তোর চুলে তেল দিয়ে দেই। এ কি বলছো বোন, আমার চুলে তেল দিয়ে দেবে? তাহলে তো আমার শরীরকে স্পর্শ করতে হবে তোমাকে। তুই কেন ভুলে যাচ্ছিস? আমরা যমজ, আমাদের রক্তের সম্পর্ক, তাই আমি তোকে স্পর্শ করলেও আমার কিছুই হবে না। কিন্তু বোন, কোনো কিন্তু নয়, আয় তো বস এখানে চুপটি করে। তোতা জানালায় বসে এই সব কিছুই দেখছিল আর মনে মনে ভাবছিল, রাজকন্যা সোনালীর মতিগতি তো ঠিক লাগছে না, নিশ্চয় কোনো ব্যাপার তো আছেই। আমাকে সব কিছু জানতে হবে, দেখি আর কি কি করে এই রাজকন্যা। সোনালীর নজর হঠাৎ করেই তোতার উপর যায় আর সে বলে, এই তোতা, এখানে কি করছিস? কি ভাগ বলছি। না না বোন, ওকে কিছু বলো না, আমি তো খুব একা, এমন কেউ নেই যার সাথে আমি কথা বলতে পারি, তাই ওকেই আমার বন্ধু বানিয়েছি। রূপালীর কথা শুনে সোনালী মনে মনে বলল, ছোট থেকেই এই রূপালীর ঢঙের কোনো অভাব নেই, তো সে যাই হোক, ওর থেকে তো আমি সব কিছু কেড়েই নিচ্ছি। এই তোতা পাখিকে নিয়ে সময় কাটাতে চাই, কাটাক না, হাজার হোক আমার নিজের বোন, এইটুকু তো ওর জন্য আমি করতেই পারি। কি হলো বোন, তেল দিয়ে দেবে না? হ্যাঁ দেব তো, চুপটি করে বস। সোনালী এরপর রূপালীর মাথায় তেল দিয়ে দেয় আর তেল দেওয়ার সুযোগে রূপালীর চুল থেকে কিছু চুল তুলে নিজের হাতের মুঠোয় লুকিয়ে নেয়, কিন্তু এই সব কিছু তোতা পাখি দেখে ফেলে। এ কি, রাজকন্যা সোনালী রাজবধূর চুল তুলে হাতে লুকালো কেন? আমাকে তো সবটা জানতে হয়, এর উপর নজর রাখতেই হবে আমাকে। রূপালী, এই তো এবার তেল দেয়া হয়ে গেছে, এবারে আমি আসি, বুঝলি? তুই তোর নতুন তোতা বন্ধুর সাথে গল্প কর। এ মা, এই তো এলে, আর এক্ষুনি চলে যাবে? বেশিক্ষণ তোর কাছে বসলে এই অসুখ আমারও হতে পারে, আর এটাও তো তোকে বুঝতে হবে, তাই না? নাকি তুই যাস তোর মতো আমিও একা হয়ে যাই? না না বোন, এ কি বলছো তুমি? এ আমি কেন চাইবো? এরপর রাজকন্যা সোনালী আর কিছু না বলেই রূপালীর কক্ষ থেকে বেরিয়ে যায়। রাজবধূ, আমি একটু আসছি, বুঝলে? আমার না একটু কাজ আছে। তুমিও আমায় একা ফেলে চলে যাবে? চুল জোগাড় হয়ে গেছে, এবার চলুন, আমাদেরকে ডাকিনী মায়ের কাছে যেতে হবে। এ মা, এর কার সঙ্গে কথা বলছে? ভূত ডাঙ্গর পাহাড়ের ডাঙিনী মায়ের ব্যাপারে বলছে না তো? কিন্তু সে তো খুব ভয়ঙ্কর, সে রাজবধূর চুল নিয়ে যাবে কেন? রাজকন্যা, আমাদের আর সময় নষ্ট করা উচিত হবে না, চলুন এখনই ভূতডাঙ্গর পাহাড়ের দিকে অগ্রসর হওয়া যাক। ওদিকে রাজকুমার মেহমেদ এক টানা অনেক দিন রূপালীকে না দেখে অস্থির হয়ে পড়ে, তাই সে ভাবে, অনেকদিন তো হলো রূপালীকে দেখি না, ওর কাছে না যেতে পারি, কিন্তু আমি তো ওকে দূর থেকে একবার দেখতেই পারি।
রাজকুমারী কথা বলে রূপালীর কক্ষের সামনে গেল আর দরজা থেকে দেখল রূপালীকে। রূপালীর মূর্ছে যাওয়া ফ্যাকাশে চেহারা দেখে রাজকুমারের মন খারাপ হয়ে গেল। এ কি দেখছি আমি, যে ছিল আমার জ্যোৎস্না রাতে রূপালী চাঁদ, আর আজ সে ঝলসে যাওয়া বিবর্ণ ফুল। এই রূপালীকেই কি আমি ভালোবেসেছিলাম? রাজকুমারকে দরজার সামনে দেখতে পেয়েই রূপালী রাজকুমারের দিকে তাকিয়ে রাজকুমারকে বলতে লাগলো, রাজকুমার, কতদিন পরে আপনাকে দেখলাম। আমার দু চোখ আপনাকে দেখার জন্য মগ্ন হয়েছিল। রূপালীর কথা শুনে কোনো প্রকার উত্তর না দিয়েই রাজকুমার নিজ কক্ষে চলে গেল আর ভাবতে লাগলো, আমার স্ত্রী এই রাজ্যের রাজবধূ, দেখতে এত কুৎসিত হয়ে গেল। এরপর আমার মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে? লোকে আমাকে কি বলবে? ওকে আমি ভালোবাসি এটা ঠিক, কিন্তু এই রূপনগরের সম্মান মর্যাদার ব্যাপারে তো আমাকে ভাবতে হবে। না, আমাকে আজই বৈদ্যের সাথে কথা বলতে হবে। উনি কি এমন চিকিৎসা করছে যে রূপালীর চেহারা এত খারাপ হয়ে যাচ্ছে? ওদিকে রাজকন্যা সোনালী আর রাজবৈদ্য পৌঁছে যায় ভূতডাঙ্গর পাহাড়ে। এসেছো তোমরা? তোমাদের এখন যে ভেতরে যাওয়া যাবে না, 1 প্রহর অপেক্ষা করতে হবে তোমাদের। কিন্তু ইতল, আমাদের হাতের সময় নেই। প্রাসাদে যদি কেউ জানতে পারে যে আমি প্রাসাদে নেই, তবে আমার উপর সন্দেহ করবে। সেটাই তো। তাছাড়া আমি প্রাসাদের রাজবৈদ্য, আমাকে তো যখন তখন খুঁজবে সবাই। রাজকন্যার সাথে আমিও গায়েব, সবার সন্দেহ তো আরো বেড়ে যাবে। তোতা পাখি রাজবৈদ্য আর সোনালীকে অনুসরণ করে ভূতডাঙ্গর পাহাড় পর্যন্ত চলে আসে। ওরা দুজন ওই ভয়ঙ্কর পাপী আত্মা ইতলের সাথে কি এমন কথা বলছে? ওরা যেহেতু ভূত ডাঙরে এসেছে, এর মানে ওদের নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্য আছে। ডাকিনী মায়ের কাছে ভালো উদ্দেশ্য নিয়ে কেউ তো কখনোই আসে না। আমাকে রাজবধূকে ব্যাপারটা জানাতেই হবে। এই কথা বলে তোতা উড়ে যেতে থাকে রূপালীর কাছে। আর ওদিকে রাজকুমার মেহমেদ প্রহরীকে বলে, প্রহরী, কে কোথায় আছো? এখনই রাজবৈদ্যকে খবর দাও, বলো আমি ওকে ডেকেছি। বেশ রাজকুমার, এক্ষুনি ডেকে আনছি আমি। যাও যাও, এক্ষুনি যাও। এমনি হলে তো রাজকন্যা সোনালী গল্প করার জন্য আমার পিছু পিছু ঘুরঘুর করতে থাকে, আর আজকে কোনো খবর নেই। রাজকুমার চিন্তাগ্রস্ত হয়ে কক্ষে পায়চারি করতে থাকে। আর ওদিকে ডাকিনী মা সোনালী আর রাজবৈদ্যকে ডেকে নেয়। তোদের 1 প্রহর অপেক্ষা করতে হবে বলেছিলাম ঠিক, কিন্তু তার আগেই ডেকে নিলাম, কারণ আমি উপলব্ধি করেছি যে তোদের তাড়াতাড়ি প্রাসাদে ফিরে যাওয়া উচিত। ডাকিনীমা, দেখুন, আপনার কথা মতো আমি চুল এনেছি। এবারে এই চুল কি করব? এই যে যজ্ঞের আগুন দেখছিস, এই আগুনেই চুল আহুতি দে, আর এই চুল পুড়ে ধ্বংস হয়ে যাক, শেষ হয়ে যাক সব। রূপালীর জীবনে নেমে আসুক চরম অন্ধকার। তো বন্ধুরা, কি মনে হয় তোমাদের ডাকিনী মা রূপালীর সাথে ঠিক কি ঘটাতে চলেছে? আর তোতা কি রূপালী পর্যন্ত পৌঁছে রূপালীকে সোনালীর অসৎ উদ্দেশ্যের ব্যাপারে জানাতে পারবে? আর জানতে হলে সোনারূপা সন্তানের পরবর্তী পর্ব দেখতে ভুলবে না। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।